আসসালামু আলাইকুম স্যার। করতেছিলাম কোয়ালিটেটিভ ক্যারেক্টার এন্ড কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার নিয়ে। ঠিক আছে, আজকে আমরা আলাপ করতেছি জেনেটিক বেসিস অফ নরমাল ডিস্ট্রিবিউশন অফ কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার। পপুলেশনের মধ্যে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড থাকে, ডিস্ট্রিবিউশন হয় নরমাল। তোমাদের সামনে আমি একটা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ দেখাচ্ছি। পরিসংখ্যানেও পড়ছো জিনিসগুলো, দেখো তোমরা একটু আইডিয়া করতে পারো কিনা। সায়েন্সে বা ব্রিডিং এ এটা আমরা কিভাবে নরমাল ডিস্ট্রিবিউশনটা একটু ব্যাখ্যা করব, সেটাই আমি তোমাদেরকে আজকে একটু তোমাদের সামনে তুলে ধরবো। আগেই বলেছি কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারগুলো কোনগুলো, যেগুলো অনেকগুলো ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ যাদের ফেনোটাইপিক এক্সপ্রেশনে অনেকগুলো লোকাস দেয় এবং যারা এনভায়রনমেন্ট দ্বারা ইনফ্লুয়েন্স হয়, পপুলেশনের মধ্যে কন্টিনিউয়াস ভেরিয়েশন তৈরি করে। এটার ব্যাখ্যা করতে গিয়ে
ক্লাসে আমি একটা ডাইহাইব্রিড ক্রস তোমাদেরকে দেখাইছিলাম। স্যার একটু জোরে বলেন। কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার ব্যাখ্যা করতে গিয়ে যেটা গত ক্লাসে বলছিলাম, টোব্রাউ লেভেল 3 তে তোমাদেরকে একটু টাস্ক দেওয়া হয়েছে, মাল্টিপল ফ্যাক্টর হাইপোথেসিস। মাল্টিপল ফ্যাক্টর হাইপোথেসিস লেভেল 3 তে যাদের ক্লিয়ার আছে তারা একটু বুঝবা জিনিসটা, তারপরেও বোঝার চেষ্টা করো একটু কিভাবে নরমালি ডিস্ট্রিবিউটেড থাকে। একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি তোমাদেরকে দেখছি একটা ক্রস দেখাচ্ছি দুইটা প্যারেন্টের মধ্যে। P1 একটা প্যারেন্ট, P2 আর একটা প্যারেন্ট। ধরে নাও যে কোনো একটা কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার অনেকগুলো ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, বাট আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য আমি দুইটা লোকাস কনসিডার করলাম, অর্থাৎ 2 পেয়ার জিন, প্যারেন্ট 1 P1, প্যারেন্ট 2 P2। প্যারেন্ট 1 এর সবগুলা ক্যাপিটাল লেটার দ্বারা ইন্ডিকেট করতেছি, অর্থাৎ যেটা গত ক্লাসেও আমি বলছিলাম যেখানে সবগুলো একটা ক্যারেক্টারকে ফেনোটাইপিক্যালি এক্সপ্রেস করার জন্য ফেভারেবল এনভায়রনমেন্ট গুলা থাকে, যেগুলোকে আমরা জেনেটিক্সের ভাষায় ডমিনেন্ট অ্যালিল বলি। রিডিং এ এখানে ডমিনেন্ট অ্যালিল না বলে এদেরকে বলতেছি ইনক্রিজিং অ্যালিল, অর্থাৎ ক্যারেক্টারকে এক্সপ্রেস করতে এরা পজিটিভ ভূমিকা পালন করে। অর্থাৎ ডমিনেন্ট অ্যালিল গুলো থাকলে ক্যারেক্টাররা ভিগোরাসলি ফেনোটাইপিক্যালি এক্সপ্রেস হয়, রিসিসিভ অ্যালিল থাকলে ক্যারেক্টার ভিগোরাসলি এক্সপ্রেস হবে না। এই জন্য যেহেতু ফার্স্ট প্যারেন্টের দুইটা লোকাসি ডমিনেন্ট কন্ডিশন অর্থাৎ ইনক্রিজিং অ্যালিল আছে, এই জন্য এটাকে বললাম লার্জার প্যারেন্ট, P2 কে বললাম স্মলার প্যারেন্ট। ঠিক আছে, ক্যাপিটাল লেটার মিন্স ইনক্রিজিং অ্যালিল, স্মল লেটার মিন্স ডিক্রিজিং অ্যালিল, যেটা জেনেটিক্সে আমরা বলছিলাম ডমিনেন্ট অ্যালিল, রিসিসিভ অ্যালিল। এখন বলতেছি ক্যাপিটাল লেটারকে ইনক্রিজিং অ্যালিল, স্মল লেটারকে ডিক্রিজিং অ্যালিল। ক্রস করলে কি হবে? অ্যাকর্ডিং টু মেন্ডেলিয়ান ফ্যাশন অনুসারে F1 জেনারেশন তৈরি হবে দুই প্যারেন্টের মধ্যে ক্রস করলে। এখান থেকে 1 পেয়ার এলিল থেকে একটা এলিল আসবে, এখান থেকে 1 পেয়ার এলিল থেকে একটা এলিল আসবে F1, এখান থেকে আসবে, এখান থেকে একটা করে এলিল আসবে। F1 এর জেনোটাইপ হবে হেটারোজাইগাস হবে, এটা ডাইহাইব্রিড ক্রসের মতো। ঠিক আছে, যেটা বলছিলাম এটা এখানে লিখে দিচ্ছি, ইনক্রিজিং অ্যালিল যেটাকে পজিটিভ সাইন দ্বারা আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আর স্মল লেটার যেগুলো, এগুলো হলো ডিক্রিজিং অ্যালিল, ক্যারেক্টারকে ডিক্রিজ করে ফেনোটাইপিক্যালি এক্সপ্রেশনের ক্ষেত্রে। তাহলে F1 জেনারেশন যেটা তৈরি হবে জেনেটিক্যালি জেনোটাইপ হবে হেটারোজাইগাস। এরপর যখন আমি এর সাথে F1 ক্রসিং করে, তাহলে F1 জেনারেশন দেখো কি ধরনের গ্যামেট তৈরি করবে। দিস ইজ F1 এর জেনোটাইপ। এখানে আমার হাতের লেখা আমি একটা স্লাইড দিচ্ছি, যেহেতু এগুলা স্লাইডে লেখা ঝামেলা, নোট থেকে ছবি নিয়ে ছবিটা তোমার স্লাইডে দিয়ে দিচ্ছি, আরো বুঝতে অসুবিধা হলে রেসপন্স করবে। F1 এর জেনোটাইপ হেটারোজাইগাস ফর বোথ লোকাস। এখন এই 2 পেয়ার হেটারোজাইগাস জেনোটাইপ গ্যামেট করবে কয়টা? 4টা করবে অ্যাকর্ডিং টু মেন্ডেলিয়ান থিওরি অনুসারে। ক্লিয়ার কিনা? এ হলো 4 টাইপস অফ গ্যামেট, এ বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি। আর যেহেতু এ এবং বি কে আমি ইন্ডিকেট করতেছি পজিটিভ এন্ড নেগেটিভ সাইন দ্বারা, ক্যাপিটাল এ বি পজিটিভ সাইন দ্বারা ইন্ডিকেট করছি ইনক্রিজিং অ্যালিল যেহেতু, এমন দুইটাই ইকুয়াল কন্ট্রিবিউট করতেছে। এ যতটুকু ক্যাপিটাল এ যতটুকু করতেছে, ক্যাপিটাল বি ও ঠিক ততটুকু করে। স্মল এ স্মল বি নেগেটিভ সাইন দ্বারা ইন্ডিকেট করলাম। তাহলে গ্যামেট যেটা হবে, আমি এখন পজিটিভ আর নেগেটিভ সাইন দ্বারা লেটার গুলোকে রিপ্লেস করে দিচ্ছি।
AB ইকুয়াল টু দুইটা পজিটিভ সাইন, এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ নেগেটিভ নেগেটিভ। এখন যখন আমি চেকার বোর্ড করবো ডাইহেড্রিক ক্রসের জন্য, এই পাশে 4টা গ্যামেট, এই পাশে 4টা গ্যামেট, তো সিম্পল আমি ডাইহেড্রিক ক্রসের চেকার বোর্ডটা কমপ্লিট করলাম। এখানে 16টা জেনোটাইপ তৈরি হবে। এ বি এর পরিবর্তে পজিটিভ নেগেটিভ সাইন আমি বসাই দিলাম। দেখো তাহলে আর কোনো কনফিউশন থাকলো না। 16টা জেনোটাইপের মধ্যে শুধুমাত্র একটা জেনোটাইপের 4টা 2 পেয়ার অ্যালিল থাকবে ইনক্রিজিং অ্যালিল ইন বোথ লোকাস। তাহলে 4টা যদি ইনক্রিজিং অ্যালিল থাকে 16টা জেনোটাইপের মধ্যে 1/16 যদি আমি ক্যাটাগরি করি 16টার একটা, আর এটাকে পার্সেন্টেজ করলে হবে 6.25। তিনটা ইনক্রিজিং অ্যালিল কয়টা জেনোটাইপের মধ্যে আছে? 1 2 3 4, 16টার মধ্যে 4টা, 16 মধ্যে 4টা জেনোটাইপের মধ্যে ইনক্রিজিং অ্যালিল আছে 3টা, পার্সেন্টেজ হলে 25%। দুইটা ইনক্রিজিং অ্যালিল আছে 16টা জেনোটাইপের মধ্যে, 6টা জেনোটাইপে, পার্সেন্ট হলে 37.5। একটা ইনক্রিজিং অ্যালিল আছে 16টার মধ্যে 4টা, 1 2 3 4। এটাকেও যদি আমি পার্সেন্টেজে নিয়ে যাই অথবা ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাই, যেটাই বলি না কেন তোমাদের পরিসংখ্যানের ভাষায়, 25% জেনোটাইপে ইনক্রিজিং অ্যালিল আছে একটা, 16টার মধ্যে একটা জেনোটাইপে কোনো ইনক্রিজিং অ্যালিল নেই। এটাকেও যদি ফ্রিকোয়েন্সিতে নিয়ে 6.25%। এই হিসাবটা পরিষ্কার কিনা দেখো তোমাদের কাছে। তোমরা যারা ক্লাস করতেছো অনলাইনে, সামনে একটু খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমার হিসাব তুমি নিজেই হিসাব করতে পারবা। এটা ক্লিয়ার? এটা তাহলে টোটাল 16টা জেনোটাইপের মধ্যে 6.25% এক ক্যাটাগরির, 25% ভিন্ন ক্যাটাগরির, 37.5% আরেকটা ক্যাটাগরি, 25% আরেকটা ক্যাটাগরি, 6.25% ভিন্ন ক্যাটাগরি। ফেনোটাইপিক্যালি কেউ কারোর সাথে মিলবে না। এখন এই ফ্রিকোয়েন্সি যেটা তৈরি হলো, যেটাকে দুইটা লোকাস কনসিডার করে আমি ক্রস করলাম, একে যদি আমি এখন গ্রাফে প্রেজেন্ট করি, বার ডায়াগ্রাম তো বুঝো তোমরা সবাই, ফ্রিকোয়েন্সিকে যদি আমি গ্রাফে বার ডায়াগ্রাম আকারে শো করি, চেহারাটা কি ধরনের হবে? একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, 0 থেকে আমি এই যে ফ্রিকোয়েন্সি গুলো পুট করার জন্য একটা গ্রাফ করে নিলাম। প্রথম ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরি, অর্থাৎ যেখানে সবগুলো অ্যালিল ইনক্রিজিং অ্যালিল, ফেনোটাইপিক্যালি সে ভিগোরাসলি ফেনোটাইপ এক্সপ্রেস করতে পারে। 6.25%, 6.25 দিয়ে আমি একটা বার রাখলাম, তারপরে 25 দিয়ে আরেকটা বার, 37.5 দিয়ে আরেকটা বার, এরপরে যেখানে একটা ইনক্রিজিং অ্যালিল আছে 25% আরেকটা বার, যেখানে কোনো ইনক্রিজিং অ্যালিল নাই 6.25%, 1 2 3 4 5, 5টা ক্যাটাগরি হলো, 5টা বার রাখলাম গ্রাফে। 5টা বারের টপের পয়েন্টগুলো যদি যোগ করে দিই, দেখো এই ধরনের একটা কার্ভ হচ্ছে। এটাই হলো স্ট্যাটিস্টিক্সের ভাষায় নরমাল ডিস্ট্রিবিউশন বলা হয়। এটা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ নরমাল ডিস্ট্রিবিউশন ইন F2 পপুলেশন। F2 পপুলেশনের মধ্যে
ফেনোটাইপটা যেটা তৈরি হলো এটা ডিস্ট্রিবিউশনটা নরমাল। ক্লিয়ার? এটুকু বুঝা গেছে? জি স্যার। জি স্যার, বোঝা গেছে। নাম্বার অফ ক্যাটাগরিজ অফ জেনোটাইপ, এখানে জেনোটাইপিক ক্লাস হলো কয়টা? 5টা। যেহেতু আমরা 2টা লোকাস কনসিডার করছি, 2 পেয়ার এলিল, নাম্বার অফ ক্যাটাগরিজ অফ জেনোটাইপ ইনক্রিজ উইথ ইনক্রিজিং নাম্বার অফ জিন। কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার গুলা তো শুধু 2টা ক্যারেক্টার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, অনেকগুলা ক্যারেক্টার দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই ক্ষেত্রে নাম্বার অফ জেনোটাইপের সংখ্যা বেড়ে যাবে। ঠিক আছে, এখানে 2 পেয়ার এলিল কনসিডার করে ক্রস করলাম, জেনোটাইপ হলো 16টা। 3 পেয়ার এলিল কনসিডার করলে ক্রস করলে জেনোটাইপ কয়টা হবে? লেভেল 3 তে পড়ছো ট্রাই হাইব্রিড ক্রস, F2 পপুলেশনে জেনোটাইপ কতগুলা তৈরি হয়? খেয়াল আছে কি না? কারণ ট্রাই হাইব্রিড ক্রস F2 পপুলেশনে 64। 64, থ্যাংক ইউ। 64টা জেনোটাইপ তৈরি হয়, অর্থাৎ নাম্বার অফ জেনোটাইপ বাড়বে। কতগুলা ফ্যাক্টর ক্যারেক্টারটা নিয়ন্ত্রণ করতেছে তার উপর নির্ভর করে। ফ্র্যাকশন অফ দ্য টোটাল F2 পপুলেশন, এই যে টোটাল F2 পপুলেশনের প্রত্যেকটা জেনোটাইপ রিপ্রেজেন্ট করতেছে কাকে? তাদের প্যারেন্টসকে। 2 প্যারেন্টসকে রিপ্রেজেন্ট করবে, নতুন কিছু এখানে আসবে না। ফ্র্যাকশন অফ দ্য টোটাল F2 পপুলেশন রিজেম্বলিং আইদার অফ দ্য 2 প্যারেন্টস। ক্লিয়ার? যে 2 প্যারেন্ট কনসিডার করে ক্রস করলাম, F2 তৈরি হলো। F2 জেনারেশনে তারা প্রতিনিধিত্ব করতেছে তাদের 2 প্যারেন্টকে, যেটা আমি গত ক্লাসে হুইটেড কালার, কার্নেল কালার অর্থাৎ গ্রেইন কালার দিয়ে তোমাদেরকে দেখাই, এবং মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিস ওইটাই দেখানো আছে। ফ্র্যাকশন অফ দ্য টোটাল F2 পপুলেশন রিজেম্বলিং আইদার অফ দ্য 2 প্যারেন্টস। 2 প্যারেন্টসকে প্রতিনিধিত্ব করবে। কার্ভ উইল বি নিডল লাইক দ্য ইনক্রিজিং অফ জিন নাম্বার। নাম্বার অফ জিনের সংখ্যা যত বাড়বে এই কার্ভটা নিডল লাইক হয়ে যাবে, উপরের দিকে আরো উপরের দিকে উঠবে। এটাই হলো তোমার নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের বৈশিষ্ট্য। এবং বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে ক্যারেক্টারগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড থাকে, তাদের ডিস্ট্রিবিউশন হয় নরমাল। যদি ডিস্ট্রিবিউশন নরমাল না হয় তাহলে বুঝতে হবে সেখানে কোনো ঝামেলা আছে, সেখানে কোনো বায়াসনেস আছে। এখন ক্লাস তোমাদেরকে অফলাইনে ক্লাস নিতে পারলে হয়তো আরো অনেক কথা বলা যেত, যেটা অনলাইন ক্লাসে বলা যাবে। এটা আমার হাত দ্বারা আঁকানো দেখেন। আর এই ডাটা যদি আমি কম্পিউটারে এক্সেল প্রোগ্রামে ডাটা দিয়ে দিই, এইভাবে বার ডায়াগ্রাম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, 6.25%, 25%, 37.5%, 25%, 6.25%। সবগুলা বারকে যদি যোগ করে দিই, টপ পয়েন্টগুলা, এটাই হলো নরমাল ডিস্ট্রিবিউশন। 3টা পয়েন্ট নিয়ে যদি ক্রস করি, 3 ট্রাইহাইব্রিড ক্রস, যেটা 64 জেনোটাইপ হবে বললাম, সেখানে ক্যাটাগরি হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ক্যাটাগরি হবে। সেগুলাও গ্রাফে পুট করলে নরমালি ডিস্ট্রিবিউটেড হবে, নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ কি জিনিস বায়োলজিক্যাল সায়েন্সে
ক্যারেক্টার গুলা নরমালি ডিস্ট্রিবিউটেড থাকে। এবার চলে যায় আবার প্রথম স্লাইডে, যে স্লাইডটা দিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। এইবার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এগুলা ফেনোটাইপ ক্যাটাগরি। তিনটা কার্ভ এখানে দেখানো আছে, তিনটাই নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ, রেড, ব্লু, ব্ল্যাক। সবগুলারই কিন্তু তোমার মেইন ভ্যালুটা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড আছে। এটা কিসের সাইন? সিগমা স্কয়ার ইজ দা ভ্যারিয়েন্স, তোমরা স্ট্যাটিস্টিক্সে পড়ছো। এখানে শুধুমাত্র ভেরিয়েশনটা স্প্রেড হচ্ছে দুই পাশে। ডিস্ট্রিবিউশনটা মেইন পয়েন্ট থেকে কত কাছে বা কত দূরে, এটা নির্ভর করতেছে পপুলেশনের মধ্যে কি ধরনের ভেরিয়েশন আছে। যত মেইন পয়েন্টের কাছাকাছি থাকবে পপুলেশন ভ্যালুগুলা, তত ভেরিয়েশন কম, অল্প ভেরিয়েশন। ভেরিয়েশন কম মানে সবগুলা কাছাকাছি। ভেরিয়েশন একটু বাড়বে, ডেটাগুলো আর একটু বেশি ছড়ায় যাবে। ভেরিয়েশন আরো বাড়বে, আরো বেশি ছড়ায় যাবে। অর্থাৎ এখানে ভেরিয়েন্সকে স্কয়ার রুট করলে যেটা হবে, এর বর্গমূল করলে, আর স্কয়ার করলে তো ভেরিয়েন্স হয়, আর এটা রুট হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ মিড পয়েন্ট থেকে ডেটাগুলো কত দূরে বা কত কাছে অবস্থান করতেছে, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর নরমাল ডিস্ট্রিবিউশন, জেনেটিক বেসিস অফ নরমাল ডিস্ট্রিবিউশনটা যদি ক্লিয়ার হয়, চলে যাচ্ছি আবার নেক্সট স্টেপ। পরীক্ষার প্রশ্ন থাকতে পারে, এক্সপ্লেইন দ্য জেনেটিক বেসিস অফ নরমাল ডিস্ট্রিবিউশন, ব্যাখ্যা করতে হতে পারে। তোমাকে এই স্লাইডটা, এইটা, এইটা, এই পর্যন্ত আসতে হবে। নরমাল ডিস্ট্রিবিউশন কাজ করে দেখাই, ঠিক আছে? চলে যাচ্ছি আমরা জিন ইফেক্ট এন্ড কম্পোনেন্টস অফ জেনেটিক ভেরিয়েন্স এন্ড এস্টিমেশন। কিভাবে আমরা পপুলেশনের মধ্যে জেনেটিক ভেরিয়েশনটা এস্টিমেট করব, মেজার করব। ওকে, একটু মনোযোগ দিয়ে শুনবা যারা ক্লাস অ্যাটেন্ড করছে, যারা করো নাই তা তো করোই নি। আর আরেকটা, প্রথমে আমি বলে দিচ্ছি, খাতা কলমটা একটু সামনে রাখো, একটু লেখার চেষ্টা করো, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। আর আদারওয়াইজ সমস্যা হবে বুঝতে। জিন ইফেক্ট এন্ড কম্পোনেন্টস অফ জেনেটিক ভ্যারিয়েন্স এন্ড এস্টিমেশন। জিন ইফেক্টটা কি? ইফেক্ট অফ জিন লোসাই টু দ্য ফেনোটাইপ। আমরা জানি যে ফেনোটাইপ নির্ধারণ করে কে? জেনোটাইপ। প্লাস আরেকটা কি জিনিস বলছি গত ক্লাসে, ফেনোটাইপ নির্ধারিত হয় জেনোটাইপ প্লাস এনভায়রনমেন্ট। জিন প্লাস এনভায়রনমেন্টের সম্মিলিত রেজাল্টটাই হলো ফেনোটাইপ। জেনোটাইপ একা কিন্তু ফেনোটাইপ নির্ধারণ করতে পারে না, তাকে এনভায়রনমেন্ট দিতে হবে, দিলে ফেনোটাইপিক্যালি এক্সপ্রেস হবে, আদারওয়াইজ। জেনেটিক ভেরিয়েশনের মধ্যে এই যে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভটা তোমাদেরকে দেখালাম, যতটুকু বুঝতে, এর মধ্যে কি কি উপাদান কাজ করে, জিন কিভাবে প্রভাব বিস্তার করে, কোন কোন ওয়েতে থাকে, তাদের ইফেক্ট, অ্যাকশন। অর্থাৎ জেনেটিক ভেরিয়েশনটা যে তৈরি হয় পপুলেশনের মধ্যে, তিনটা ভাগে ভাগ করছে ফিশার নামক সায়েন্টিস্ট। একটা হলো অ্যাডিটিভ কম্পোনেন্টস, একটা ডমিনেন্ট কম্পোনেন্টস, আর একটা হলো ইন্টারঅ্যাকশন আর এপিস্ট্যাটিক কম্পোনেন্ট। লেভেল 3 তে জেনেটিক্সে পড়ছে। কেউ বলতে পারবা, খেয়াল আছে সাধারণ এপিস্ট্যাটিক্স কি জিনিস?
is epistasis. এপিস্টাসিসটা কাদের মধ্যে কোন ধরনের? দুটার উপকারিতা। এপিস্টাসিসটা হলো একটা লোকাসের অ্যালিলের বা জিনের সাথে অন্য লোকাসের অ্যালিল বা জিনের, অর্থাৎ দুটা জিনের মধ্যে ইন্টারেকশন, এটাই হলো এপিস্টাসিস। দুটা অ্যালিলের মধ্যে যদি ইন্টারেকশনটা হয় সেটা হলো নন এপিস্টাসিস অথবা অ্যালিলিক ইন্টারেকশন। নন অ্যালিলিক ইন্টারেকশনটাই হলো এপিস্ট্যাটিক ইন্টারেকশন। ঠিক আছে, তাহলে এই কম্পোনেন্ট গুলা কিভাবে পপুলেশনে ফেনোটাইপের উপর প্রভাব বিস্তার করে এবং এদের কিভাবে মেজার করা যায় সেটা আমরা একটু ব্যাখ্যা শুরু করে দিতে হবে। ক্লাস 1 ঘন্টা হবে, বেশি হবে না। বেশি হলে বুঝবেন, মাথায় ঢুকবেন। আস্তে আস্তে যাই আমরা। Components of genetic variance, এগুলো প্ল্যান্ট ব্রিডিং প্রোগ্রামে এটা কিন্তু প্ল্যান্ট ব্রিডিং করতে গেলে বা ইমপ্রুভ করতে গেলে এই যে জেনেটিক ভেরিয়েশনটা তৈরি হয় পপুলেশনের মধ্যে, এই জিনিসটা একটু বুঝতে হবে এবং এটাকে কাজে লাগাইতে হবে। কারণ এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে এই জেনেটিক ভেরিয়েশনটা ট্রান্সমিট হয়। জিন যেহেতু এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে, তাহলে জেনেটিক ভেরিয়েশনটাও যাবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন। এনভায়রনমেন্টের কারণে যে ভেরিয়েশনটা তৈরি হয় এটা ইম্পর্টেন্ট লিডারের কাছে নেই। এনভায়রনমেন্ট তার নিজের মতো রোল প্লে করবে, এনভায়রনমেন্টকে নিয়ন্ত্রণ করাও আমাদের দ্বারা সম্ভব না। যেটা বলছিলাম, অ্যাকর্ডিং টু ফিশার জেনেটিক ভেরিয়েশনটাকে বা জেনেটিক ভেরিয়েন্স তিনটা ভাগে ভাগ আছে: অ্যাডিটিভ ডমিনেন্স and epistasis or epistatic interaction. যেটা ক্লিয়ার? অ্যাডিটিভ কি, হোয়াট ইজ অ্যাডিটিভ? খাতা কলম যাদের সামনে আছে একটু এই স্লাইডটা একটু লিখে নাও। অ্যাডিটিভ কম্পোনেন্টস, it is the component arising from difference between the two homozygotes. For a single gene, একটা জিন কনসিডার করছে এখানে হোমোজাইগাস কন্ডিশন, এটা রিসেসিভ কন্ডিশন, অর্থাৎ দুইটা ইনক্রিজিং এলিল একসাথে হোমোজাইগাস কন্ডিশনে আছে, অর্থাৎ দুইটা হোমোজাইগোটের মধ্যে যে এদের কারণে যে ডিফারেন্সটা তৈরি হয়, ইট ইজ দ্য কম্পোনেন্ট অ্যারাইজিং ফ্রম ডিফারেন্স বিটুইন দ্য টু হোমোজাইগোটস ফর এ জিন, যেটা অ্যাডিটিভ কম্পোনেন্টস। আর ডমিনেন্ট কম্পোনেন্ট হলো যখন যেটা হেটারোজাইগাস কন্ডিশনে থাকে, একটা ইনক্রিজিং এলিল একটা ডিক্রিজিং এলিল, it is due to the deviation of heterozygote phenotype from the average of phenotypic value of the two homozygotes. It is also referred as intra-allelic interaction, যেটা একটু আগেই বললাম। Intra-allelic interaction or allelic interaction, অর্থাৎ within the same locus এর দুইটা অ্যালিলের মধ্যে ইন্টারেকশন হচ্ছে। যেটা হেটারোজাইগাস, একটা ইনক্রিজিং এলিল একটা ডিক্রিজিং এলিল, অর্থাৎ একটা ডমিনেন্টে একটা রিসেসিভ, এই দুইটার মধ্যে ইন্টারেকশন হচ্ছে, হওয়ার ফলে যে ফেনোটাইপটা তৈরি হয়, এইটা দুইটা এভারেজ ভ্যালু থেকে কতটুকু ডেভিয়েট করতেছে, কতটুকু ভিন্নতা তৈরি করতে পারতেছে, ওইটাই হলো ডমিনেন্ট কম্পোনেন্ট। যেমন তোমাদেরকে লেভেল 3 তে মেন্ডেলস ল পড়ানোর সময় ফার্স্ট ল অফ সেগ্রিগেশনে এক্সাম্পল হিসেবে বলা ছিল বা দেওয়া ছিল, তলের সাথে হোমোজাইগাস, তলের সাথে হোমোজাইগাস ডোয়ার্ফ যখন ক্রস করা হয়, F1 জেনোটাইপ কি হয়? হেটারোজাইগাস হয়।
একটা ক্যাপিটাল টি একটা স্মল টি ছিল, এটা টেবিল 3 তে পড়েছে। বাট ফেনোটাইপ কি হয় সেটা? ফেনোটাইপ টল হয়, অর্থাৎ হোমোজাইগাস টল এন্ড হেটারোজাইগাস কমপ্লিটলি। এখানে টল কন্ডিশনটা ডোয়ার্ফ কন্ডিশনের উপর ডমিনেন্স শো করতেছে, যার কারণে হেটারোজাইগাস কন্ডিশনের সে ডমিনেন্ট হয়ে যাচ্ছে। বাট ক্যারেক্টারটা কি ধরনের ক্যারেক্টার ছিল মেন্ডেল এক্সপেরিমেন্টে? নট অনলি প্ল্যান্ট হাইট, সবগুলা ক্যারেক্টার। ক্যারেক্টারগুলো ছিল কোয়ালিটেটিভ ক্যারেক্টার, সিঙ্গেল জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কিন্তু কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে না সাধারণত। আর ইন্টারঅ্যাকশন কম্পোনেন্টস যেটা আছে, results from an interaction between two or more genes, দুই বা দুইয়ের অধিক জিনের মধ্যে। দুই বা দুইয়ের অধিক জিন মানে তারা ভিন্ন ভিন্ন লোকাসের জিন, এদের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা হয়, এর ফলে যে ফলাফল আসে সেটাই হলো এপিস্টাসিস বা এপিস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন or জিন ইন্টারঅ্যাকশন। জিন ইন্টারঅ্যাকশন বলতে এপিস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন কে বোঝানো হয়। এটাকে পরবর্তীতে হেমেন এন্ড মেথার এরা আবার 3 ভাগে ভাগ করছে। এই ইন্টারঅ্যাকশন কাদের মধ্যে হয়? অ্যাডিটিভ কম্পোনেন্টের মধ্যে ইন্টারঅ্যাকশন হতে পারে, অ্যাডিটিভ ডমিনেন্স ইন্টারঅ্যাকশন, আর একটা হলো ডমিনেন্স ইন্টারঅ্যাকশন। এটা একটু সময় দিচ্ছি, তোমরা একটু লিখে নাও, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তাহলে ওকে, নেক্সট। দিছেন আবারও আমার হাতের লেখা দিতে হলো। এখন আমরা এগুলা কিভাবে মেজার করব? দেখো স্লাইডটা কি পুরোটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, কেউ একজন বলো। জি স্যার, দেখা যাচ্ছে। এখান থেকে পড়া যাচ্ছে এস্টিমেশন অফ কম্পোনেন্টস অফ জেনেটিক ভ্যারিয়েন্স। আমার হাতের লেখাটা পড়তে পারতেছো স্লাইড থেকে? এস্টিমেশন অফ কম্পোনেন্টস অফ জেনেটিক ভ্যারিয়েন্স। দেখা গেলে ওখান থেকে একটু লেখো, যাদের সামনে খাতা কলম আছে। The additive and dominant components of genetic variance may be estimated from simple experiment. আমি একটা সিম্পল একটা এক্সপেরিমেন্টাল এক্সাম্পল দিচ্ছি কিভাবে আমরা এই যে কম্পোনেন্ট গুলা মেজার করব, কারণ এই জিনিসগুলো তোমার আবার প্র্যাকটিক্যালে লাগবে। তোমাকে যখন প্র্যাকটিক্যালে ডেটাগুলা দেওয়া হবে তখন তোমাকে এগুলা মেজার করতে হবে জিনিসটা। অ্যাডিটিভ কম্পোনেন্ট, ডমিনেন্ট কম্পোনেন্ট কিভাবে মেজার করতে হয় দেখো। আগের মতোই দুইটা প্যারেন্টের মধ্যে আমরা ক্রস করতেছি, কনসিস্টিং অফ টু প্যারেন্টস P1 and P2, তাদের মধ্যে ক্রস করব, দেয়ার F1 F2 তৈরি করব। দুইটা প্যারেন্টের মধ্যে ক্রস করলেই তো F1 তৈরি হয়ে যায় নাকি? দুই প্যারেন্টের মধ্যে ক্রস করলে F1 তৈরি হবে। সেই দুই প্যারেন্ট কি রকম হতে হবে জেনেটিক্যালি? হোমোজাইগাস এন্ড হেটারোজাইগাস। জেনেটিক্যালি ডিসিমিলার, ডিফারেন্ট হতে হবে। এই যে P1 P2 দুইটা প্যারেন্ট কনসিডার করছি, তাদের মধ্যে ক্রস করলে F1 হবে। কখন হবে? যদি P1 P2 জেনেটিক্যালি আলাদা হয়।
যদি দুই প্যারেন্টের জেনোটাইপ সেম হয় তাহলে তাদের মধ্যে ক্রস করলে তো আবার ওই প্যারেন্টের মতোই তৈরি হবে, F1 তৈরি হবে। ক্লিয়ার কিনা? এবং আমরা F2 তৈরি করব। F1 এর সাথে যদি আবার প্যারেন্টের ক্রস করা হয় এদেরকে বলা হয় ব্যাক ক্রস বলা হয়। এটা এখানে দেখাই দিলেন B1, F1 এর সাথে যদি প্যারেন্ট 1 ক্রস করা হয় B1 বা BC1 ও বলা হয় ব্যাক ক্রস 1, B2 বা ব্যাক ক্রস 2। কিন্তু আমি নিব না তোমাদেরকে ব্যাক ক্রস পর্যন্ত, আমি শুধু P1 P2 F1 F2 পর্যন্ত দিয়েই আন্ডার গ্রাজুয়েটে কমপ্লিট করব, কারণ ওইটা তোমাদের মাথায় আবার ঢুকবে না। ঠিক আছে? আসো এখন the variances from these generations are used to obtain estimates of additive and dominance variance. এইগুলা P1 P2 একটা আমরা ধরে নিব তার জেনোটাইপ F1 F2 তৈরি করব, পরে তাদের যে জেনারেশন গুলো তৈরি হয় সেখান থেকে আমরা কিভাবে কম্পোনেন্ট গুলো মেজার করা যায়, অ্যাডিটিভ কম্পোনেন্ট, ডমিনেন্ট কম্পোনেন্ট বা অ্যাডিটিভ ভ্যারিয়েন্স, ডমিনেন্ট ভ্যারিয়েন্স, এই জিনিসটা আমরা একটু ডিসকাস করব। These estimations are based on the assumption that epistasis is a আমরা এখন তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি এখানে কোনো জিন ইন্টারঅ্যাকশন নেই, epistasis নেই। তারপরে ইন্ট্রোডিউস করব। The environmental components of the phenotypic variance is estimated by averaging the variance of P1, P2 and F1 in non-segregating generations. তোমরা একটু লেখো, পরবর্তীতে আরেকটু ক্লিয়ার হবে। এই পর্যন্ত লেখা হয়ে গেলে আমি আসি যেটা এখানে ড্র করা আছে P1 P2, আমি দুইটা প্যারেন্ট কনসিডার করলাম, একটা P1 প্যারেন্ট একটা P2 প্যারেন্ট। যে কোনো একটা কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের জন্য আমি ধরে নিলাম একটা কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার অনেকগুলো জিন নিয়ন্ত্রণ করতেছে, বাট বোঝার সুবিধার জন্য আমি একটা জিনে ওয়ান পেয়ার এলিলকে কনসিডার করব, মোর দ্যান ওয়ান পেয়ার এলিল আমরা পরে কনসিডার করব, আগে সিঙ্গেল। ঠিক আছে? ধরে নিলাম একটা রাইসের দুইটা ভ্যারাইটি, P1 একটা ভ্যারাইটি, P2 আরেকটা ভ্যারাইটি, ভিন্ন ভ্যারাইটি, জেনেটিক্যালি ডিফারেন্ট। তার যদি প্ল্যান্ট হাইট কনসিডার করি, ভ্যারাইটির এভারেজ প্ল্যান্ট হাইট হলো 90 সেন্টিমিটার, P2 এর এভারেজ হাইট হলো 60 সেন্টিমিটার। তার মানে কি এটার হাইট বেশি, এই জন্য এখানে ফেভারেবল এনভায়রনমেন্ট গুলো আমি প্লেস করছি, অর্থাৎ ইনক্রিজিং অ্যালিল গুলো হোমোজাইগাস কন্ডিশনে আছে। যেহেতু আমি না বুঝলে কিন্তু কেউ না বুঝলে একটু রেসপন্স করবে। P2 প্যারেন্ট ধরে নিলাম তার হাইট 60 সেন্টিমিটার, এখানে আনফেভারেবল অ্যালিল গুলা এখানে অবস্থিত। তাইলে এগুলাকে যদি আমি একটা স্কেলে দেখাই, P1 90 সেন্টিমিটার, P2 60 সেন্টিমিটার হাইট, 60 থেকে 90 30 সেন্টিমিটার, ঠিক কিনা? অর্থাৎ এদের মিড প্যারেন্ট আর মিড পয়েন্ট করে এভারেজ করলে যেটা হবে এটা হবে মিড পয়েন্ট ভ্যালু 75 হবে। এখন এই দুইটার মধ্যে যদি আমি ক্রস করি, P1 এবং P2 রাইসের মধ্যে যদি ক্রস করে F1 তৈরি করে, আমি শুধুমাত্র একটা ক্যারেক্টার আমার মাথায় আছে, যেটা হলো প্ল্যান্ট হাইট। তাহলে F1 এর কত হতে পারে? F1 এর প্ল্যান্ট হাইট কত হতে পারে? কত হতে পারে বুঝবো কি করে? বুঝার তো কোনো উপায় নেই। আগে আমাকে ক্রস করতে হবে, ক্রস করে F1 এর সিট তৈরি করতে হবে, F1 লাগাতে হবে, তারপরে আমি বুঝবো সে কতটুকু ফেনোটাইপিক্যালি এক্সপ্রেস করতে পারে। সেই কি 75 সেন্টিমিটার নাকি 80 হবে, না 90 হবে, নাকি
65 হবে নাকি 60 হবে, যে কোনোটাই হতে পারে। ক্লিয়ার কিনা? যদি F1 এর প্ল্যান্ট হাইট এক্স্যাক্টলি 75 সেন্টিমিটার হয়, আর জেনোটাইপ কি হবে? হেটারোজাইগাস হবে, স্বাভাবিক কারণে দুই প্যারেন্ট থেকে জেনোটাইপ আসবে। আর আমি তো এখানে সিঙ্গেল লোকাস কনসিডার করছি বোঝার সুবিধার জন্য। জেনোটাইপ হবে হেটারোজাইগাস, একটা ইনক্রিজিং এলিল, একটা ডিক্রিজিং এলিল। F1 এর প্ল্যান্ট হাইট যদি 75 সেন্টিমিটার হয়, এক্স্যাক্টলি এভারেজ ভ্যালুর সমান হয় F1, তাহলে এখানে কে কার উপর ডমিনেন্সি শো করতেছে? তোমরা কি কিছু আইডিয়া করতে পারো যারা শুনতেছো? এখানে কি P1 P2 এর উপর ডমিনেন্সি শো করতেছে নাকি P2 P1 এর উপর ডমিনেন্সি শো করতেছে? F1 তৈরি হয় জেনোটাইপ হেটারোজাইগাস, বাট ফেনোটাইপ কি হয়? টল হয়। আর টল প্যারেন্ট যতটুকু হাইট, F1 এর হাইট ঠিক ততটুকু হয়। তার মানে টলনেস না ডোয়ালনেস এর উপর কমপ্লিট ডমিনেন্সি শো করতেছে। এই ক্ষেত্রে কি হবে? F1 এর হাইট যদি 75 সেন্টিমিটার হয়, কে কার উপর ডমিনেন্ট? P1 P2 এর উপর। কেউ কারোর উপর ডমিনেন্স শো করতে পারতেছে না। P1 P2 এর উপর ডমিনেন্সি শো করলে F1 তো এখানেই হতো। F1 এর হাইট 90 সেন্টিমিটার হতো। আমি বললাম F1 এর হাইট যদি 75 সেন্টিমিটার হয়, তাহলে তো কেউ কারোর উপর ডমিনেন্সি শো করতে পারতেছে না, না P1 P2 এর উপরে, না P2 P1 এর উপরে। তার মানে ইনক্রিজিং অ্যালিল এন্ড ডিক্রিজিং অ্যালিল ফেনোটাইপের মধ্যে ইকুয়াল কন্ট্রিবিউট করতেছে। যেমন এখানে দুইটা ইনক্রিজিং অ্যালিল থাকার কারণে হাইট হলো 90 সেন্টিমিটার। অর্থাৎ যদি আমরা তাত্ত্বিকভাবে ধরে নিই, একটা ইনক্রিজিং অ্যালিলের ভ্যালু কত? 45 সেন্টিমিটার। ঠিক আছে? আর এখানে যেখানে 16 সেন্টিমিটার ডিক্রিজিং অ্যালিল, একটা কতটুকু কন্ট্রিবিউট করতেছে? 30 সেন্টিমিটার। তাহলে জেনোটাইপ যদি হেটারোজাইগাস হয়ে যায়, একটা ইনক্রিজিং অ্যালিল একটা ডিক্রিজিং অ্যালিল, এখান থেকে 45 সেন্টিমিটার, এখান থেকে 30 সেন্টিমিটার, কত হচ্ছে? 7। অর্থাৎ কেউ কারোর উপর ডমিনেন্সি শো করতে পারতেছে না। এটা হলো কমপ্লিটলি অ্যাডিটিভ, অ্যাড হচ্ছে। লার্জার প্যারেন্ট ক্যাপিটাল এ, তার ক্ষমতা যতটুকু অ্যাড করা সে করতেছে, স্মল এর ক্ষমতা যতটুকু অ্যাড করা সে ততটুকু করতেছে। এটা হলো পিওরলি অ্যাডিটিভ। এই সিচুয়েশনটাকে বলা হয়। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। আরে এক দুজন কথা না বললো তো আমি তো ধরে নেব তোমরা সব লাইনে রেখে চলে গেছে। জি স্যার, বুঝতে পারছি। অ্যাটেন্ডেন্স আছে 170, 170 জন স্টুডেন্টের ক্লাস হচ্ছে, আর দুজনে কি নাই? মাঝে মাঝে একটু কথা বলবো, ঠিক আছে? তাহলে যদি 75 হয়, তার মানে কি এখানে কেউ কারোর উপর ডমিনেন্সি শো করতে পারতেছে না, পিওরলি অ্যাডিটিভ। যদি এই F1 এর হাইট যদি 90 সেন্টিমিটার হতো, এর উপর কমপ্লিটলি ডমিনেন্সি শো করতেছে। অথবা যদি F1 এর হাইট একদম 60 সেন্টিমিটার হতো, তাহলে বলতে পারতাম যে P2 P1 এর উপর কমপ্লিট ডমিনেন্সি শো করতেছে। বাট কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে না। ক্লিয়ার কিনা? তাহলে যদি আমরা এখন বোঝার সুবিধার জন্য ধরে নিলাম F1 এর অবস্থান মিড প্যারেন্টাল থেকে ডাইনে বা বামে যে কোনো একদিকে সরে গেছে। যদি সরে যায়, আমরা বাম পাশে সরাবো না এই কারণে, কারণ বাম পাশে ডিক্রিজিং কন্ডিশনে আছে। তখন তোমাদের আবার বুঝতে অসুবিধা হবে, প্রবলেম সলভ করা যাবে কিন্তু মাথায় একটু ঢুকবে না। এই জন্য আমি পজিটিভের দিকে দিচ্ছি। দেখো F1 কে আমি এই পজিশনে দেখাচ্ছি। F1
অর্থাৎ মিড পয়েন্ট থেকে F1 টা একটু সরে আসছে, কার দিকে সরে আসছে? লার্জার প্যারেন্টের দিকে। ক্লিয়ার কিনা? আর যদি ধরে নিই তাত্ত্বিকভাবে এটা F1 এর যদি প্ল্যান্ট হাইট হতো 80 সেন্টিমিটার অথবা 85 সেন্টিমিটার এরকম আর কি, তাহলে মিড প্যারেন্ট থেকে যতটুকু সে সরলো, এই সরার কারণ হলো এটাই হলো ডমিনেন্সি শো করতেছে। ডমিনেন্সি শো করতেছে কে করতেছে? F1 কোন দিকে ডমিনেন্সি শো করতেছে? P1 এর দিকে। P1 এর দিকে, দ্যাট মিন্স লার্জার প্যারেন্টের দিকে। ঠিক আছে, এখন একটু ঢুকতেছে। যদি F1 টা আমি এখানে শো করতাম তাহলে F1 ডমিনেন্সি শো করতো কার দিকে? স্মলার প্যারেন্টের দিকে। স্মলার প্যারেন্টের দিকে। তাই তাহলে আমি ওইদিকে না করে একটু ডানের দিকে পজিটিভের দিকে রাখি, আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, নিচে আমি লিখে দিয়েছি ফিগারের যে ক্যাপশনটা, রিলেশনশিপ বিটুইন দ্য টু হোমোজাইগোটস AA and the heterozygous genotype at a single locus in respect of the phenotypic expression of the polygenic trait. ট্রেটটা হলো পলিজেনিক, খেয়াল রাখবা। অনেকগুলো বুঝার সুবিধার জন্য সিঙ্গেল লোকাস কনসিডার করছি। মিড প্যারেন্ট ইজ দ্য এভারেজ অফ টু হোমোজাইগোট, লার্জার প্যারেন্ট এন্ড স্মলার প্যারেন্ট ফেনোটাইপিক ভ্যালুস। এই মিড প্যারেন্টে যেটা টান্ডা দিলাম 75 সেন্টিমিটার শো করতেছি, ইন্ডিকেট করে দিলাম এটা মিড প্যারেন্ট ভ্যালু, দুই প্যারেন্টের এভারেজ। অ্যাকর্ডিং টু দ্য ফিশার and Mehta, they are scientists, biologist and as well as biometrician. The mid parent between the homozygotes is used as origin from which two parents additive and dominants are defined. যেখান থেকে আমরা ডিফাইন করব additive component, dominant component। তাহলে মিড প্যারেন্ট থেকে এই যে লার্জার প্যারেন্ট পর্যন্ত এটার ভ্যালু যতটুকু, মিড প্যারেন্ট থেকে স্মলার প্যারেন্ট পর্যন্ত এটার ভ্যালু সেম, শুধুমাত্র কি ডিরেকশনটা ডিফারেন্ট। এই জন্য এটাকেও ডি দ্বারা ইন্ডিকেট করছি, এটুকুও ডি। এই 75 থেকে 90, 75 থেকে 60 পর্যন্ত দূরত্ব সেম 15, বাট এটা হলো পজিটিভের দিকে, এটা হলো নেগেটিভের দিকে। নেগেটিভ সাইন দ্বারা শো করা আছে, এখানে পজিটিভ সাইন। আর এটা হলো তার ডমিনেন্সির কারণে এইটুকু ইফেক্ট। ক্লিয়ার? বুঝা গেছে? স্লাইড চেঞ্জ করব, দেখো লেখা শেষ কিনা। শেষ। হ্যাঁ, কেউ কিছু বললে বলো। সেম কথাগুলো আমি এখানে লিখে দিছি, যেটা এখন বললাম। We measure the departure of each homozygotes from the midpoint, and H measure the departure of heterozygotes from it. Midpoint ভ্যালু থেকে হোমোজাইগোটস এর যে ডিফারেন্স, এটাকে ডি দ্বারা ইন্ডিকেট করতেছি। এটাই হলো তার অ্যাডিটিভ ভ্যালু অর অ্যাডিটিভ কম্পোনেন্ট প্রত্যেকটা অ্যালিলের। যদি যেটা পজিটিভ হয়, পজিটিভ ডিরেকশন বা পজিটিভ বা লার্জার প্যারেন্টের দিকে, নেগেটিভ হলে স্মলার প্যারেন্টের দিকে নেগেটিভ ডিরেকশনে থাকবে। এইটা হলো ডমিনেন্ট কম্পোনেন্ট, যেটা মিড পয়েন্ট থেকে হেটারোজাইগাস এর ডিসটেন্স, অর্থাৎ F1 এর ডিসটেন্স। M কে মিড পয়েন্ট দ্বারা ইন্ডিকেট করলাম, মিড পয়েন্ট ভ্যালু অর মিড প্যারেন্ট ভ্যালু, যাই বলো না কেন। তাহলে P1 এ যেখানে আমি লার্জার প্যারেন্ট, যেখানে ফেভারেবল অ্যালিল গুলো আছে, অর্থাৎ পজিটিভ অ্যালিল গুলো, ইনক্রিজিং অ্যালিল গুলো, তার ভ্যালু কি হবে দেখো তো? M+D হবে। যারা লেখার একটু দ্রুত লেখো, আমার সময় কম, 10 মিনিট সময় আছে। P1 এর ভ্যালু আমরা কিভাবে
আনবো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। মিড পয়েন্টের সাথে অ্যাডিটিভ ভ্যালু m প্লাস ডি, স্মলার প্যারেন্ট যেটা m মাইনাস ডি, f1 হবে m প্লাস h, অর্থাৎ মিড পয়েন্ট ভ্যালু থেকে, অর্থাৎ মিড প্যারেন্টের ভ্যালু m থেকে তোমার লার্জার প্যারেন্ট স্মলার প্যারেন্ট f1 কতটুকু ডেভিয়েট করতেছে, এটাই হলো তার মেজারমেন্ট m প্লাস ডি, m মাইনাস ডি, m প্লাস h। এই m প্লাস positive direction or negative direction depending on which allele is dominant or recessive, অর্থাৎ কে কার উপরে ডমিনেন্ট রিসেসিভ শো করতে পারবে তার উপর নির্ভর করে এই h এর ভ্যালু পজিটিভ দিকে যেতে পারে, নেগেটিভ দিকে না, পজিটিভ ডিরেকশন অর নেগেটিভ ডিরেকশন, যে কোনো ডিরেকশনে হতে পারে। ঠিক আছে, p1 p2 f1 এগুলো তো সব ম্যাথমেটিক্যাল হিসাব। এখন যদি আসো, যদি h সমান 0 হয়, h সমান 0 মানে কি, h টাকে আমরা কি ধরছি, সরি ডমিন্যান্ট কম্পোনেন্ট, অর্থাৎ ডমিনেন্সি যদি 0 হয়, নো ডমিন্যান্ট ইফেক্ট, এইটুকু যদি 0 হয়, তাহলে f1 এর ভ্যালু হবে মিড প্যারেন্টের ভ্যালুর সমান, কোনো ডমিনেন্সি নেই, ডমিনেন্সি শো করতে পারতেছে না, এটার ভ্যালু হবে মিড প্যারেন্টের ভ্যালু, দেয়ার ইজ নো ডমিনেন্স। h যদি পজিটিভ ডিরেকশনে থাকে, দেয়ার ইজ এ পার্শিয়াল ডমিনেন্স ইন ইনক্রিজিং অ্যালিল, লার্জার প্যারেন্টের দিকে, অর ইনক্রিজিং অ্যালিল এখানে ডমিনেন্সি শো করতেছে। যদি h পজিটিভ ডিরেকশনে থাকে, নেগেটিভ ডিরেকশনে থাকলে ডিক্রিজিং অ্যালিল ডমিনেন্সি শো করতেছে। h সমান সমান যদি d হয়, তাহলে এটা ইন্ডিকেট করতেছে কমপ্লিট ডমিনেন্স প্রেজেন্ট, d এর সমান ডমিনেন্স কমপ্লিট। যদি পজিটিভ h সমান পজিটিভ d হয়, ভ্যালু ইকুয়াল হয় কমপ্লিট ডমিনেন্স ইন লার্জার প্যারেন্ট। যদি নেগেটিভ হয়, h ইকুয়াল টু নেগেটিভ d, কমপ্লিট ডমিনেন্স ইন স্মলার প্যারেন্ট। এটা হলো লেভেল 3 এর কথাবার্তা। লেভেল 3 তে যদি জেনেটিক্স এর কনসেপ্ট ক্লিয়ার থাকে, এগুলো ক্লিয়ার হবে। যদি এইটা অর্থাৎ এই যে ছবিটার মধ্যে দেখো, যদি এই হেটাজাইগাস f এর ভ্যালুটা যদি p1 এর থেকে বেশি হয়ে যায়, 90 থেকে বেশি হয় এখানে পজিটিভের দিকে, অথবা 60 থেকে কমে যায়, এই ডিরেকশনের বাইরে চলে আসে, এই স্কেলের বাইরে, h is greater than d, তাহলে ওভার ডমিনেন্সি শো করবে। h is greater than পজিটিভ d, অর্থাৎ পজিটিভ d থেকে বেশি। আর যদি নেগেটিভের থেকে যদি বেশি হয়, তাহলে সেটা ওভার ডমিনেন্সি শো করতেছে স্মলার প্যারেন্টের দিকে। এই স্লাইডটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আর দুইটা স্লাইড আছে সম্ভবত। আর যারা লিখতিস তো এটা কমপ্লিট হলে বলো, আমি চেঞ্জ করে দিই। আর কমপ্লিট স্যার। এটাকে যদি বুঝে থাকো, যেটা ধরলাম যে তখন এগুলো সব ধরা জিনিস, আর এটা না বোঝার কোনো বিষয় না, খুব জটিল জিনিস না। এইবার আসো, আমরা তো ভেরিয়েশন স্টাডি করবো মেইনলি, অর্থাৎ থেকে যেটা ওই যে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা দেখালাম, মিড প্যারেন্ট থেকে আমার কতটুকু ডেভিয়েট করতেছে পপুলেশন গুলো, সেটা আমি মেজার করি। এখন পরিসংখ্যানে তোমাদেরকে ভেরিয়েশন পড়ানো হয়েছে, তোমরা ভেরিয়েশন
ফর্মুলা তোমাদের জানা থাকার কথা। আমি এখানে ভেরিয়েশনের ফর্মুলা দুইটা দিয়ে দিছি, দেখো এতদিন পরে স্ট্যাটিস্টিক্স মনে থাকার কথা নয়। একটা হলো স্যাম্পল ভেরিয়েন্স, একটা পপুলেশন ভেরিয়েন্স। স্যাম্পল ভেরিয়েন্স সাম অফ এফ এক্স স্কয়ার, এফটা কি ফ্রিকোয়েন্সি, মাইনাস সাম অফ এফ এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই সাম অফ এফ হোল ডিভাইডেড বাই সাম অফ এফ। এটাই হলো স্যাম্পল ভেরিয়েন্স। আর পপুলেশন ভেরিয়েন্স হলো টোটাল দিয়ে ভাগ দিতে হয়, আর কিছু। ক্লিয়ার? ফর্মুলা দুটো খেয়াল রাখে। তাহলে এখন আসো আমরা ভেরিয়েশনটা স্টাডি করি। আমার কাছে এখন যদি আমি আগে স্লাইডেতে আবার যাই, আমি P1 এর সাথে P2 ক্রস করে F1 তৈরি করলাম, F1 এর সাথে সেলফিং করে F2 তৈরি। ক্লিয়ার? তাহলে আমার মধ্যে এখন এই জেনারেশন গুলা থেকে আমি এখন ভেরিয়েশন স্টাডি করি। দেখো ভেরিয়েন্স এটা হলো সিগমা স্কয়ার और वेरिएंस এর সাইন है, वेरिएंस অফ P1 প্যারেন্ট মধ্যে যে ভেরিয়েশন। এখন প্যারেন্টাল জেনারেশনের মধ্যে এখানে তো আমার প্যারেন্টাল জেনারেশনের P1 এর যে জেনোটাইপ আমি ধরে নিচ্ছি সেখানে ইনক্রিজিং অ্যালিল আছে AA। আমি এখন যতগুলো আমি প্যারেন্ট নিই ক্রস করার জন্য ভেরিয়েশন নেই, বাট ডেটা যখন আমি নিব ভেরিয়েশন আমি পাবো ডাটার মধ্যে। এই ভেরিয়েশনটা তৈরি হবে এনভায়রনমেন্টের কারণে, এই জন্য ই লিখলাম। একইভাবে P2 এর মধ্যে প্যারেন্টস 2 এর মধ্যে যে ভেরিয়েশন সেটাও এনভায়রনমেন্ট, দুইটার মধ্যে ক্রস করে যে F1 তৈরি করব তারও তো জেনোটাইপ সব একই হবে, হেটেরোজাইগাস হবে। হেটেরোজাইগাস অর্থাৎ কোনো জেনেটিক ভেরিয়েশন নেই, বাট ভেরিয়েশন তৈরি হবে ডিউ টু এনভায়রনমেন্টের কারণে। তাহলে জেনেটিক ভেরিয়েশন তৈরি হবে কোথায়? F2 জেনারেশনে বিভিন্ন ধরনের জেনোটাইপ তৈরি হবে, যেটা F2 জেনারেশনকে কি জেনারেশন বলা হয়? সেগ্রিগেটিং জেনারেশন বলা হয়। সেগ্রিগেশন তোমরা লেভেল 3 তে তোমাদেরকে ল অফ সেগ্রিগেশন পড়ানো হয়েছে। F2 জেনারেশনের ফেনোটাইপিক রেশিও কত হয়? ফর সিঙ্গেল লোকাস ফেনোটাইপিক রেশিও হয় 3:1, আর জেনোটাইপিক রেশিও 1:2:1। হ্যাঁ, তাহলে এখন আসো আমরা F2 জেনারেশনের মধ্যে মেইনলি আমরা যে ভেরিয়েশনটা তৈরি হয় জেনেটিক ভেরিয়েশন সেটা আমরা স্টাডি করি একটু। দেখো ভেরিয়েশন ইন F2 or sigma square in F2 for single gene locus। আমি ধরছি P1 homozygous larger parent, P2 homozygous smaller, ক্রস করলে F1 তৈরি হবে, জেনোটাইপ হেটেরোজাইগাস তৈরি হবে। এই F1 এর সাথে যদি আবার F1 ম্যাচিং করি F2 জেনারেশনের মধ্যে এই জেনোটাইপটা তৈরি হবে কিনা? 4 ভাগের 1 ভাগ হোমোজাইগাস ডমিনেন্ট, 2 ভাগ হেটেরোজাইগাস ডমিনেন্ট, আর 4 ভাগের 2 ভাগ 4 ভাগের 1 ভাগ হবে হোমোজাইগাস রিসেসিভ। ফেনোটাইপিক রেশিও হবে 1:2:1। ক্লিয়ার? বুঝে গেছে? সিম্পল for single lobes per cross, just like Mendel's first law এর জেনোটাইপ, আর কিছুই না। তাহলে এখন আসো F2 জেনারেশনের মধ্যে জেনোটাইপ তৈরি হবে, এই 3 ধরনের জেনোটাইপ তৈরি হবে। বাম পাশে দেখো জেনোটাইপ অফ F2 জেনারেশন হোমোজাইগাস ডমিনেন্ট, হেটেরোজাইগাস, হোমোজাইগাস রিসেসিভ। আর তার জেনেটিক ভ্যালু যেটা আমি আগের স্লাইডে তোমাদেরকে এতক্ষণ বুঝালাম, জেনেটিক ভ্যালু M+D না? ক্লিয়ার? যেটা হেটেরোজাইগাস জেনোটাইপ আছে F2 এর মধ্যে তার জেনেটিক ভ্যালু কি? M+A। আর যেটা হোমোজাইগাস রিসেসিভ স্মলার প্যারেন্ট তার জেনেটিক্স ভ্যালু ছিল M-D আগের স্লাইডে।
m plus d m minus d m plus h ওটাই আমি এখানে পুট করলাম আর কিছুই না জেনেটিক ভ্যালু যেটাকে x দ্বারা m plus d এটা জায়গায় হবে m plus h m minus d এটা ফ্রিকোয়েন্সি কত হবে পপুলেশনের মধ্যে অর্থাৎ ফ্র্যাকশন f2 পপুলেশনের মধ্যে m plus d m plus h 2 এর এক ভাগ m minus d 4 এর এক ফ্রিকোয়েন্সি এখন জেনেটিক ভ্যালুকে ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করে দিলে কত হয় fx কারণ fx ভ্যালুটা আবার ভেরিয়েন্স স্টাডি করার সময় লাগবে ভেরিয়েশন বের করার জন্য গুণ করলে কত হবে 14d half h minus 14d দেখো এটুকু ক্লিয়ার কিনা স্যার এফেক্টটা একটু বলুন fx আমি গুণ করে দিচ্ছি আর কিছুই না x কে ফ্রিকোয়েন্সি f যে ভ্যালুটা পেলাম ওইটা দিয়া জেনেটিক ভ্যালুকে গুণ করতেছি স্যার তাহলে এমটা কোথায় গেল m টা কোথায় গেল সেটা হলো প্রশ্ন m তো আমি রাখি নাই m কেন এখানে দেখালাম না তার কারণ হলো আমরা যখন ভেরিয়েশন স্টাডি করব আমার দরকার তো ভেরিয়েন্স তাই না জি স্যার আর ভেরিয়েন্সটা হলো তাহলে একটু আগের স্লাইডে আবার আমাকে ফেরত যেতে হয় আমি ভেরিয়েন্সটা বা ভেরিয়েশনটা স্টাডি করব এই যে দেখো এখানে মিন ভ্যালু যেটাকে আমি তোমাদেরকে m দ্বারা ইন্ডিকেট করছি আর আমি যখন fx বের করলাম তখন আমি মিন ভ্যালুটা দেখাইনি আমার উদ্দেশ্য হলো মিন ভ্যালু থেকে কতটুকু ভেরিয়েশন হ্যাঁ কতটুকু ডিফারেন্স আছে এটাই হলো আমার উদ্দেশ্য ওই জন্য আমি ডাটার মধ্যে যখন গুণ করলাম আমি মিনটাকে ওভারলুক করছি মিনটা আমার দরকার নাই আর আমার ফর্মুলাতেও মিনটা নাই মিন আমার দরকার হবে না আর মিনটা এখন আমি দিয়ে দিলে দিতে পারতাম বাট তোমাদের আবার বুঝতে অসুবিধা হবে মিনটা আমার ফাইনালি লাগবে না এই জন্য ওখান থেকে চলে গেছে মিন দরকার নেই মিনটা বাদ দাও আমি শুধুমাত্র মিন থেকে কত ডাটাগুলো আছে আমি এটা স্টাডি করব এরপরে আসতেছি fx এরপর হলো fx স্কয়ার আর কিছুই না অর্থাৎ এই জেনেটিক ভ্যালুটাকে স্কয়ার করে দিলাম এখানে ডি স্কয়ার মিনটা দরকার নাই মিন এখানে তুমি এখন মনে করো এই মিন নাই fx স্কয়ার এখানে হবে 14d স্কয়ার হাফ h স্কয়ার মিনটা বাদ দিলে এটা হলো মাইনাস ডি কে বর্গ করলে ডি স্কয়ার হয়ে যাবে বুঝা গেছে মাইনাস ডি গুণ করো ডি স্কয়ার হবে মাইনাস সাইড উঠে যাবে বুঝা গেছে জি স্যার এখন আমার ফ্রিকোয়েন্সি টোটাল যেটা f এর টোটাল সাম অফ fx সাম অফ x স্কয়ার এই ভেরিয়েশন স্টাডি করার জন্য আমার এই তিনটা দরকার এই জন্য আমি আর মিনও রাখি নাই ওইদিকে আমি আর যোগও করিনি এগুলা এখন আমি ফ্রিকোয়েন্সি গুলো যোগ করে কত হয় সাম অফ x 14 হাফ 14 যোগ করলে হবে 1 or 100% কারণ 1 or 100% থেকেই ভাগ করে এখানে 25% এখানে 50% এখানে 25% যোগ করলে আবার 100% or টোটাল হচ্ছে 1 ইউনিট ক্লিয়ার sum of f equal to 1 sum of x কত হবে যোগ করলে 14d আর a14d প্লাস মাইনাসে চলে যাবে থাকবে শুধুমাত্র হাফ h আর সাম অফ x স্কয়ার যোগ করো
1/4 d স্কয়ার 1/4 d স্কয়ার যোগ করলে হবে হাফ d স্কয়ার আর আছে হাফ h স্কয়ার। দেখো এই তিনটার যোগফল ক্লিয়ার কিনা সবার কাছে? খাতা কলম সামনে থাকলে নিজেরা যোগ করো, রাত করো, খরচা করো, যোগ করলে এটাই হবে। যেহেতু অনলাইনে ক্লাস আমি তো দেখাতে পারছি না, আমি এত সময় নিতে পারবো না। আমি চেঞ্জ করলাম স্লাইড। করবো চেঞ্জ? জি স্যার। এইটা মনে রাখো, এখন আমরা ভেরিয়েশন স্টাডি করতে যাচ্ছি। আমি ভেরিয়েন্স বের করব কোন জেনারেশনে? F2 জেনারেশনে, সেগ্রিগেটিং জেনারেশন। কারণ আমার প্যারেন্টাল জেনারেশন F1 জেনারেশনে কোনো জেনেটিক ভেরিয়েন্স নেই। ওখানে ভেরিয়েশন যা তৈরি হয়, ডাটার মধ্যে যা পাওয়া যায়, এগুলো ডিউ টু এনভায়রনমেন্টের কারণে। আমার টোটাল ভেরিয়েশন তৈরি হবে F2 জেনারেশন। আগে জেনেটিক ভেরিয়েশনটা তৈরি করি, তারপরে এনভায়রনমেন্টাল ভেরিয়েশনটাও F2 জেনারেশনে পাবো। এখন এই যে ফর্মুলাগুলো আছে স্যাম্পল ভেরিয়েন্স এর মধ্যে, এই ডাটাগুলো আমি দিয়ে দিই। সাম অফ x এর ভ্যালু কত? সাম অফ fx আর সাম অফ fx স্কয়ার ফর্মুলার মধ্যে দিয়ে দিলে আমার ভেরিয়েশন চলে আসবে। আমি এখানে ভেরিয়েশন অফ F2 আমি ফর্মুলাটা লিখি হবে, ঠিক আছে? Genotypic variation, environmental variation, variation of genotype, variation of environment, দুইটার যোগফল হবে টোটাল ভেরিয়েশন or phenotypic variation in F2 generation। আমি আগে জেনেটিক ভেরিয়েশন আর জেনোটাইপিক ভেরিয়েশনটা ক্যালকুলেশন করতেছি, যেটা ফর্মুলা গত স্লাইড এর আগের স্লাইডে দিয়ে দিচ্ছি। সাম অফ x স্কয়ার মাইনাস ডিভাইডেড বাই সাম অফ f টোটাল ডিভাইডেড বাই সাম অফ ফ্রিকোয়েন্সি। এখন এইটা ভ্যালুটা আমি বসাই দিব। সাম অফ x স্কয়ার এর ভ্যালু আমি পেলাম হাফ d স্কয়ার প্লাস হাফ h স্কয়ার। এটা হলো সাম অফ x স্কয়ার এর ভ্যালু, হাফ d স্কয়ার হাফ h স্কয়ার। এটা মাইনাস মাইনাস আসলো, হাফ fx আমরা পেলাম কত? হাফ h। সাম অফ fx পেলাম আমরা হাফ h। এটাকে টোটালকে বর্গ করো, বর্গ করে সাম অফ ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করো। সাম অফ ফ্রিকোয়েন্সি হলো 1, টোটালকে আপার সাম অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ 1 দ্বারা ভাগ করো। 1 দ্বারা ভাগ করে দিলে তো 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই হবে। এই যে 1টাকে আমি ওমিট করে দিলাম। এখানে আছে হাফ d স্কয়ার হাফ h স্কয়ার। এই হাফ a কে বর্গ করলে হবে 1/4 h স্কয়ার। দেখো এটুকু ক্লিয়ার কিনা? হাফ h কে বর্গ করো 1/4 h স্কয়ার হবে, আর আগে তো মাইনাস আছে। বীজগণিতের নিয়ম অনুসারে যোগ বিয়োগ করলে থাকবে হাফ d স্কয়ার প্লাস 1/4 h স্কয়ার। হাফ d স্কয়ার আর হাফ h স্কয়ার থেকে 1/4 h স্কয়ার বাদ যাবে, থাকবে 1/4 h স্কয়ার। ক্লিয়ার? তাহলে F2 জেনারেশনের মধ্যে জেনোটাইপিক ভেরিয়েশন আমরা পেলাম। জেনোটাইপিক ভেরিয়েশন ইন F হাফ d স্কয়ার 1/4 h স্কয়ার। বাট আমরা এখানে কনসিডার করছি একটা জিন, একটা লোকাস এর 1 পেয়ার এলিল বা একটা জিনের 1 পেয়ার এলিল। একটা জিনের 1 পেয়ার এলিল কনসিডার করে আমি F2 জেনারেশনে জেনোটাইপিক ভেরিয়েশন পেলাম হাফ d স্কয়ার 1/4 h স্কয়ার। বাট কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার তো একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত না, অনেকগুলা জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে যদি আমি অনেকগুলা জিন কনসিডার করি, তাহলে F2 জেনারেশনে কি হবে? অনেকগুলা d স্কয়ার হবে, অনেকগুলা h স্কয়ার হবে। d হলো অ্যাডিটিভ কম্পোনেন্ট, h হলো ডমিনেন্ট কম্পোনেন্ট। তাহলে অনেকগুলো অ্যাডিটিভ কম্পোনেন্ট থাকবে। এই জন্য দিয়ে দিলাম হাফ সামেশন অফ d স্কয়ার 1/4 সামেশন অফ h স্কয়ার। যাই থাকুক না কেন এটা আমার জানার দরকার নেই, যতগুলা থাকুক সবগুলার সাম হবে, সবগুলাই কন্ট্রিবিউট করবে। এটাই হলো ফর্মুলা ফর several or many genes।
এখন আমি সাম অফ ডি স্কয়ার কে ক্যাপিটাল ডি দ্বারা রিপ্লেস করে দিই আমি ফর্মুলা তৈরি করার জন্য সাম অফ ডমিনেন্ট কম্পোনেন্ট আর সাম অফ এইচ স্কয়ার কে ক্যাপিটাল এস দ্বারা রিপ্লেস করে দিলে কি হবে আমার ফর্মুলাটা জেনোটাইপিক ভেরিয়েশন ইন F2 equal to half D14H তাহলে ফর্মুলা মনে রাখতে হবে এখন তোমার ফ্যাক্টর বা এলিল বা জিন যতগুলা জড়িত থাকুক না কেন কোনো সমস্যা নাই এটা হলো আমার ফর্মুলা জেনোটাইপিক ভেরিয়েশন অর জেনোটাইপিক ভেরিয়েন্স ইন F2 generation half D14H ক্লিয়ার half D14H টা এটা হলো জেনোটাইপিক ভেরিয়েন্স বাট F2 জেনারেশনের মধ্যে যে ভেরিয়েশনটা বাস্তবিক অর্থে আমরা পাবো প্র্যাকটিক্যাল রিসার্চ করতে গেলে বা তোমরা প্র্যাকটিক্যাল যখন করবা তখন তোমাদেরকে যে ডেটা দেওয়া থাকবে সেটা তো শুধুমাত্র জেনোটাইপিক ভেরিয়েশন না এর মধ্যে আরেকটা কম্পোনেন্ট কি থাকবে এনভায়রনমেন্টাল একটা কম্পোনেন্ট থাকবে কারণ এনভায়রনমেন্ট ছাড়া তো ফেনোটাইপ এক্সপ্রেস হয় না ঠিক কি না তো এর এখন phenotypic variation in F2 generation equal to genotypic variation plus environmental variation. Genotypic variation এর ফর্মুলা আমি পেলাম half D plus 14H আর environmental variation এর জন্য আমি ক্যাপিটাল E লিখে রাখলাম এটা এনভায়রনমেন্টের কারণে তৈরি হয় F2 হলো phenotypic variation F2 জেনারেশন মধ্যে এটা হলো জেনোটাইপিক ভেরিয়েশনের ফর্মুলা আজ আমি এই পর্যন্ত রাখবো এইটুকু আগে একটু মাথার মধ্যে ঢুকুক দেখো এটুকু ক্লিয়ার কিনা স্টুডেন্ট কতজন আছে আজকে 179 80 এটুকু ক্লিয়ার হলে তাহলে জি স্যার ক্লিয়ার জি স্যার বুঝতে পারছি আরো কোথাও প্রবলেম থাকলে বলো যারা বুঝতে পারছো তার তো ভালো কিছুটা হলেও আইডিয়া হয়েছে থাকে 1-2 মিনিটে আমি একটু আবার একটু কাজ দিয়ে এটা যদি বুঝে থাকো D14H genotypic variance in F2 generation আর phenotypic variance in F2 generation হবে D14H plus environment কে যোগ করতে হবে environmental যে ভেরিয়েশনটা তৈরি হয় ঠিক আছে এই পর্যন্ত লেখা হয়ে গেলে লাস্টে এই স্লাইডটা ফর্মুলাগুলো লিখে রাখো নেক্সট ক্লাসে আমি এখান থেকে শুরু করব আবার variance components from genetic population of parents filial and backcross generation যেটা আমি বলেছি প্যারেন্টাল জেনারেশন এন্ড F1 জেনারেশনের মধ্যে যে ভেরিয়েশনটা তৈরি হয় এটা হলো ডিউ টু এনভায়রনমেন্ট এইজন্য ই লিখে রাখলাম ভেরিয়েন্স অফ P2 P1 ভেরিয়েন্স অফ P2 ভেরিয়েন্স অফ F1 সব হলো এনভায়রনমেন্ট F2 জেনারেশনের মধ্যে সবচেয়ে ওয়াইড ভেরিয়েশন তৈরি হয় যেটা ফর্মুলা হলো half D14H plus E এখন এগুলা কিভাবে মেজার করতে হয় এই যে এনভায়রনমেন্টাল কম্পোনেন্টস ডি এইচ ডেটা দিয়ে এগুলা কিভাবে বের করতে হয় আগামী ক্লাসে আমরা একটু স্টাডি করব এবং আগামী ক্লাসে হেরিটেবিলিটি জেনেটিক অ্যাডভান্স নিয়ে কথা বলবো তার নেক্সট ক্লাস হবে প্র্যাকটিক্যাল আগামী একটা ক্লাস হবে আমার থিওরি ক্লাস কমপ্লিট করে আমি প্র্যাকটিক্যাল ক্লাস দেব একটা না 2 ঘন্টা বৃহস্পতিবার না এটা অন্য দিন নেব সময় একটু বেশি নেব একটু খাইয়া দেওয়া ডাটাটা একটু বেশি নিয়ে বসতে হবে মোবাইলে চার্জটা বেশি ফুল দিয়ে বসবা যেন 2 ঘন্টা 2 থাকতে পারে এই চার্টটা এই টেবিলটা একটু লিখে নাও একটা ব্যাকক্রস 1 আর BC1 BC2 ফর্মুলাগুলো লিখে রাখো এটা তোমাদেরকে আমি ওই পর্যন্ত ফর্মুলাগুলো কিভাবে আসলো এটা
মুখস্থ রাখতে হবে 140 1/4h minus half f plus c 140 1/4h plus half f plus c d h আর e সম্পর্কে ধারণা হয়ে গেছে f টা হলো ইন্টারঅ্যাকশন ফ্যাক্টর আর তোমাদেরকে এটা ফর্মুলাগুলো ডেভেলপ করাবো না এটা পরবর্তীতে যদি মাস্টার্স করে কেউ গ্রিডিং এ তখন এগুলো আমরা আবার পড়াই তখন এই পর্যন্ত যাই f + 1 কিভাবে আসে আন্ডার গ্রাজুয়েট আর দরকার নেই দ্যাটস এনাফ আমার f2 পর্যন্ত এই ফর্মুলাটা যাদের মাথায় ঢুকছে নেক্সটে আমি তাহলে নেক্সট ক্লাসে আমার ক্লাস তুমি এই পর্যন্তই স্টাডি করবে আর এগুলা শুধু মুখস্থ করবে 140 1/4h minus half f plus c 140 1/4h plus half f plus c ওকে আল্লাহ হাফেজ ভালো থাকো আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম কোথায় গেল ধন্যবাদ দেওয়ার স্লাইড আছে ঠিক আছে আল্লাহ হাফেজ